সময় একটি আপেক্ষিক বিষয়। আমরা আমাদের জীবনের বহু সময় টাইম ট্রাভেল করি। এই টাইম ট্রাভেল যে শুধু আলোর কাছাকাছি ব্যাগে বা আলোর ব্যাগে চললে হবে তা কিন্তু নয়। এই টাইম ট্রাভেল সম্পর্কে বুঝতে হলে আমাদের বুঝতে হবে টাইম বা সময় আসলে কি। বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সকল জায়গায় সবার জন্য সময় সমান। কিন্তু বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পাবলিশ করার পর মানুষ দেখতে পারে যে সময় আসলে সবার জন্য সমান নয়। মানে আপনার জন্য ১ ঘন্টা সেটা অন্য জায়গায় ১ বছরও হতে পারে বা আরও কমও বেশি হতে পারে। আবার মহাবিশ্বের এমন সব জায়গা আছে যেখানে কোনো সময়ই নেই, আর সেটা ব্ল্যাক হোলের ক্ষেত্রে দেখা যায়। এখন কথা হলো সময় আসলে কি? সময় কেন একেকজনের জন্য একেক রকম? মহাবিশ্বের সব স্থানে স্পেস ছড়িয়ে আছে। এই স্পেসের ৩টি ডাইমেনশন: এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস। মানে আমরা শুধু এই স্পেসের সামনে পেছনে, ডানে বাঁয়ে, উপরে নিচে মুভ করতে পারি। আর সময় হচ্ছে 4th ডাইমেনশন। এই সময়টা হচ্ছে মূলত কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করতে পারাটাকে সময় বলে। যেমন ধরুন ইউনিভার্সে কিছুই নেই, তাহলে সেখানে আপনি সাপেক্ষ বলতে কিছুই পাবেন না, মানে তুলনা করার মতো কিছুই পাবেন না। গ্রহগুলো তাদের নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এবং তাদের চারপাশের অন্যান্য জিনিসগুলোর সাপেক্ষেও গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। এই যে তুলনা করা যাচ্ছে, এটি হচ্ছে সময়। এখন মহাবিশ্বে যদি কিছুই না থাকতো, বা আপনি বলতে পারেন মহাবিশ্বেরও যদি অস্তিত্ব না থাকতো, তাহলে সেখানে সময় পরিমাপ করার জন্য তুলনা করার মতো কিছুই থাকতো না। তাই সময়ের অস্তিত্বই থাকতো না। যেমন আপনি যদি লাফ দেন, তাহলে আপনি বুঝতে পারেন অন্য সকল কিছুর সাপেক্ষে আপনি উপরে গিয়েছেন এবং নিচে পড়েছেন। আবার যদি আপনি হাঁটেন, তাও বুঝতে পারেন অন্য সকল কিছুর সাপেক্ষে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি বুঝতে পারেন এই সকল কিছুর জন্যই একটা সময় অতিবাহিত হয়েছে, কারণ তুলনা করার মতো একটা সাপেক্ষ ছিল। কিন্তু একই বিষয় যদি আপনার সাথে মহাশূন্য হতো এবং মহাবিশ্বে আপনি ছাড়া আর কিছুই নেই, তাহলে আপনি কি নিচের দিকে পড়ে যাচ্ছেন নাকি অন্য কোনো দিকে মুভ করছেন তা আপনি বুঝতে পারতেন না। আপনি সেই জায়গায় কত সময় ধরে আছেন তা বুঝতে পারতেন না, কারণ আপনার জন্য কোনো সাপেক্ষ নেই। মানে তুলনা করতে পারাটাই হচ্ছে সময়। এখানে আরেকটু বলে রাখি, আমাদের শ্বাস-প্রশ্বাস, চিন্তাভাবনা, শরীরে রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের স্পন্দন এবং কি শরীরের পরমাণুর কোয়ান্টাম স্টেজের কণাগুলোর আচরণও সময়ের মধ্যে, কারণ সাপেক্ষ বা তুলনা করার মতো জিনিস আছে। তবে মহাবিশ্বের এক স্থানের সাপেক্ষে অন্য স্থানের সময় ধীর হয়, আবার দ্রুতও হয়। এই সময় ধীর হওয়া এটি হয় মূলত বস্তু স্পেসে কতটুকু প্রভাব ফেলেছে তার উপর নির্ভর করে। যেমন নক্ষত্রগুলো গ্রহগুলোর তুলনায় অনেক বেশি ভারী, তাই সেখানে স্পেসের বক্রতা বেশি হয়। এই যে স্পেসের উপর বেশি বক্রতার প্রভাব, এই জন্য সেখানে সময়ের প্রভাবও হয়। মানে সময় ধীর হয়ে যায়। সময় ধীর হয়ে যাওয়া বলতে শুধু ঘড়ির কাঁটা ধীর হয়ে যাওয়া না, মানে সকল কিছুই ধীর হয়ে যাওয়া। যেমন ধরুন আপনি একটি ভারী গ্রহে গেলেন, যেখানে পৃথিবীর সাপেক্ষে 7 গুণ সময় ধীরে চলে। এখন এই সময় ধীর হওয়ার সাথে আপনার সাথেও যা হবে, পৃথিবীর তুলনায় আপনার শারীরিক সকল কার্যক্রম 7 গুণ ধীর হয়ে যাবে। যেমন আপনার শ্বাস-প্রশ্বাস যেখানে পৃথিবীর সময়ের ১ সেকেন্ডে একবার হতো, সেখানে পৃথিবীর সময়ের তুলনায় এই গ্রহে ৭ সেকেন্ডে একবার শ্বাস-প্রশ্বাস নেবেন। ২ সেকেন্ডে পৃথিবীতে যেখানে একবার চোখের পলক ফেলতেন, সেখানে এই গ্রহে পৃথিবীর ১৪ সেকেন্ডে একবার চোখের পলক ফেলবেন। এরকমভাবে মস্তিষ্কের কার্যক্রম, শরীরে ব্লাড সার্কুলেশন, হৃৎপিণ্ডের স্পন্দন, পরিপাকতন্ত্রের কার্যক্রম সহ শরীরের সকল কার্যক্রম ৭ গুণ ধীরে হয়ে যাবে। তেমনি এই গ্রহের ভেতর সকল কিছুই ৭ গুণ ধীরে চলবে। সেজন্য আপনার কাছে সকল কিছুই পৃথিবীর মতোই স্বাভাবিক মনে হবে। এখন যদি আপনি পৃথিবীর দিকে তাকান, তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীর ভেতরের সকল কার্যক্রম আপনার ওই গ্রহের তুলনায় ৭ গুণ দ্রুত চলছে। আবার পৃথিবীর মানুষ যখন আপনার ওই গ্রহের দিকে তাকাবে, তখন পৃথিবীর মানুষ দেখবে আপনার ওই গ্রহের ভেতরের সকল কার্যক্রম ৭ গুণ ধীরে চলছে। এই জন্য বলা হয় সময় আপেক্ষিক, সময় সবার জন্য সমান না। এখন এই সময় ধীর হওয়াটা বস্তু ব্যাগ অর্জন করলেও হয়। আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী যে কোনো বস্তুর ব্যাগ থাকলে তার জন্য সময় ধীর হয়।
কিন্তু আমরা আমাদের প্রতিদিনকার জীবনে যতটুকু ব্যাগ অর্জন হয়, সেক্ষেত্রে যে সময়টা ধীর হয়, সেটা অতি সামান্য। যেমন টাইম ডিলেশনের সূত্রটা দিয়ে যদি আপনি দেখেন, ১২০ কিলোমিটার পার আওয়ার বেগে ৬ ঘন্টা চললে, সেক্ষেত্রে আপনার টাইম ডিলেশন হবে মাত্র এটি। মানে মোট ৬ ঘন্টায় আপনার টাইম ডিলেশন হবে মাত্র এত সেকেন্ড। এই অতি সামান্য টাইম ডিলেশন আমাদের দৈনন্দিন জীবনে অনুভব করা সম্ভব না। কিন্তু আমরা যদি আলোর খুব কাছাকাছি বেগে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে সময় ধীর হওয়াটা অনেক বেশি হবে। যেমন আমরা যদি আলোর 99% ব্যাগে চলি আমাদের স্পেসশিপের ঘোরের ১ বছর সময়ের, তাহলে আমরা পৃথিবীতে ফিরে এসে দেখব আমাদের শুধু ১ বছর গিয়েছে, আর পৃথিবীতে ৭ বছরের মতো কেটে গেছে। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ব্যাগ নিয়ে চললে বা মহাবিশ্বে অতি ভরযুক্ত জিনিসের ক্ষেত্রে কেন সময় ধীর হয়? আমরা আগেই বলেছিলাম, স্পেসের উপর কোনো প্রভাব পড়লে তার জন্য সময় ধীর হয়। আর এজন্য বলা হয় স্পেস এবং টাইম আলাদা কোনো জিনিস নয়। এজন্য একসাথে বলা হয় স্পেস টাইম। তাহলে আমরা দুটো জিনিস বলেছিলাম। প্রথমটা হচ্ছে, মহাবিশ্বে যদি একটার তুলনা আরেকটার সাথে করা যায়, সেটি হচ্ছে সময়। যেমন মহাবিশ্বে যদি কোনো কিছুই না থাকে, তাহলে সেখানে তুলনা করার মতো কিছুই নেই। তাই সেখানে সময়ও নেই। মানে কোনো ঘটনাকে পরিমাপ করাটাই হচ্ছে সময়। এখন সেখানে যদি কোনো কিছুই না থাকে, তাহলে সেখানে কোনো ঘটনাও নেই। এখন সেখানে যদি কোনো ঘটনাই না থাকে, তাহলে সেখানে পরিমাপ করার মতো বিষয় নেই। আর পরিমাপ করার মতো বিষয় নেই মানে সেখানে সময়ও নেই। দ্বিতীয়টা হচ্ছে, স্পেসের উপর প্রভাব পড়লে সেখানে সময় ধীর হয়। মানে মহাবিশ্বে ভরযুক্ত জিনিসের ক্ষেত্রে সময় ধীর হয়। আবার কোনো কিছু ব্যাগ নিয়ে চললে সেই বস্তুও স্পেসের উপর প্রভাব ফেলে। তাই গতিশীল বস্তুর ক্ষেত্রেও সময় ধীর হয়। আমরা যদি গ্রাফের মাধ্যমে বিষয়টা দেখি, এক্স অ্যাক্সিসে স্পেস আর ওয়াই অ্যাক্সিসে টাইম। এখন ধরুন কেউ বসে আছে স্পেসের এক জায়গায়, তাহলে তার জন্য গ্রাফে মুভ হবে টাইমের দিকে, কারণ সে স্পেসে মুভ করছে না। আর মহাবিশ্বে সর্বদা সময় চলছে, তাই আপনি স্পেসের এক জায়গায় বসে থাকলেও টাইমের দিকে মুভ করছেন। কিন্তু যখন আপনি স্পেসের দিকেও চলতে শুরু করেন, তখন গ্রাফে মুভ হবে এমন, মানে আপনি টাইমের দিকেও যাচ্ছেন, স্পেসের দিকেও যাচ্ছেন। যখন আপনার বেগ বৃদ্ধি পায়, তখন গ্রাফে মুভ হবে এমন, মানে আপনার জন্য সময় আরও ধীর হয়ে গেল। যখন আপনি আলোর বেগে অর্জন করেন, তখন গ্রাফে মুভ হবে এমন, মানে আপনার জন্য সময় পুরোপুরি থেমে গেছে। শুধু স্পেসের দিকে মুভ করছেন, সময় আপনার জন্য নেই। এই জন্য আলো বা ফোটনের কোনো সময় নেই। ফোটনের জন্য মহাবিশ্বের শুরু এবং শেষ একসাথে। এখন ব্যাগ অর্জন করলে যে শুধু সময় ধীর হয় তা নয়, লেন্থ কন্ট্রাকশন বা বস্তুর দৈর্ঘ্য সংকোচনও ঘটে। কিন্তু আমরা আমাদের প্রতিদিনকার জীবনে ব্যাগযুক্ত যেসব জিনিস দেখি সেগুলোর দৈর্ঘ্য সংকোচন দেখি না, কারণ যথেষ্ট পরিমাণ দৈর্ঘ্য সংকোচন দেখার জন্য যে ব্যাগের প্রয়োজন, সেই ব্যাগ আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি না। যেমন ১২০ কিলোমিটার পার আওয়ার ব্যাগের ৪ মিটার একটা গাড়ির ক্ষেত্রে দৈর্ঘ্য সংকোচন হবে এতটুকু। বা আমরা প্রপার লেন্থ ভাগ না করে গুণ করলে ৪ মিটারের লেন্থ হবে এইটা। এইটা এত সূক্ষ্ম পরিমাণ যা আমাদের দৃষ্টিসীমার বাইরে। এই দৈর্ঘ্য সংকোচনটা হয় বস্তু যে দিক বরাবর ব্যাগ নিয়ে আছে তার সামনে আর পেছনে সংকোচনটা হয়। আর যদি বস্তু এভাবে ব্যাগ নিয়ে থাকে, তাহলে বস্তুর দৈর্ঘ্য সংকোচনটা হবে এইভাবে। কিন্তু এই দৈর্ঘ্য সংকোচনটা বাস্তবে বস্তুর নিজের হয় না। যেমন খুব দ্রুতগতিসম্পন্ন, যেমন ধরলাম আলোর ব্যাগের 99% ব্যাগে একটি ১০০ মিটারের স্পেসক্রাফট চলার সময় পৃথিবীর মানুষরা দেখবে স্পেসক্রাফটটি সংকুচিত হয়ে গেছে। কিন্তু স্পেসক্রাফটের ভেতরের মানুষরা মেপে দেখবে তাদের স্পেসক্রাফটটি ১০০ মিটারই আছে। এটা মূলত হয় লরেন্স নিয়মের কারণে। রিলেটিভ মোশন বা আপেক্ষিক বেগ থাকলে স্পেস টাইম মিক্স হয়, তাই অন্যের সময় এবং দৈর্ঘ্য ছোট মাপা হয়। মানে সহজ কথায় বললে লেন্থ কন্ট্রাকশন বাস্তবে ঘটে না, কিন্তু অন্য ফ্রেমে লেন্থ কন্ট্রাকশন দেখা যায়। আর এর মূল কারণই হলো স্পেস টাইম মিক্সিং, মানে কে কাকে মাপছে তার উপর বদলায়। যেমন আলোর ব্যাগের 99% ব্যাগে স্পেসক্রাফটে যখন চলছে, তখন পৃথিবীর মানুষরা দেখবে স্পেসক্রাফটটি গতিশীল এবং স্পেসক্রাফটের ওখানে সময় ধীর হয়েছে ও স্পেসক্রাফটের দৈর্ঘ্য সংকোচন বা লেন্থ কন্ট্রাকশন হয়েছে।
আবার স্পেসক্রাফটের মানুষরা যদি পৃথিবীর দিকে তাকায় তাহলে তারা দেখবে পৃথিবী গতিশীল, আর স্পেসক্রাফটের ভেতরে থাকা মানুষরা স্থির। তারা আরও দেখবে পৃথিবীর সময় ধীর হয়ে গেছে এবং পৃথিবী সংকুচিত হয়ে গেছে। আর এটি হয় মূলত স্পেস টাইমের জ্যামিতিক নিয়মের কারণে, যা আপেক্ষিক গতিতে টাইম, স্পেস এবং সিমultaneity কীভাবে বদলায় তা ঠিক করে। সিমultaneity হচ্ছে একই সময় ঘটেছে এমন অবস্থা, আর সিমultaneity বদলানো মানে একই সময়ের ঘটনা দুই ফ্রেমে দুই সময় লাগছে। যেমন স্পেসক্রাফটের ভেতরে সময় লাগছে একটা, আর বাইরের সময় লাগছে আরেকটা। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, তাহলে কোনটা সত্য? কার সময় ধীর হবে? কারণ একে অপরকে আপেক্ষিক বেগে দেখছে এবং একে অপরের সময় ধীরে চলতে দেখছে। এখানে যেটা হচ্ছে সেটা আপেক্ষিক বেগ, কিন্তু আপেক্ষিক বেগ এখানে মূল বিষয় না। বিষয়টা এমন না যে স্পেসক্রাফটের গতিশীল মানুষরা দেখছে পৃথিবীর সময় ধীরে চলছে, তাই সত্যিকার অর্থেই পৃথিবীর সময় ধীরে চলছে এমন না। কারণ স্পেসক্রাফটের মানুষরা দেখছে পৃথিবীর সময় ধীরে চলছে, এই জন্য যে তাদের উচ্চগতি সম্পন্ন স্পেসক্রাফট ওই জায়গার স্পেস টাইম বেশি মিক্স করার কারণে বাইরের সব কিছুর সময় ধীরে দেখছে। কিন্তু প্রকৃতপক্ষে স্পেসকে প্রভাবিত করছে উচ্চগতিসম্পন্ন স্পেসক্রাফট ও স্পেসক্রাফটের ভিতরের মানুষরা। তাই সময় ধীর হওয়া প্রকৃতপক্ষে স্পেসক্রাফটের মানুষের জন্যই হবে। এই স্পেসক্রাফটের মানুষরা যখন আলোর ব্যাগের 99% ব্যাগে তাদের সময় অনুযায়ী 1 বছর ভ্রমণ করে আবার পৃথিবীতে ফিরে আসবে, তারা দেখবে তাদের ওই 1 বছর পৃথিবীতে প্রায় 7 বছর হয়ে গেছে। মানে স্পেসক্রাফটের মানুষরা ভবিষ্যতে চলে গেছে। আবার যদি আলোর চাইতেও বেশি বেগ অর্জন করতে পারে তাহলে তাদের জন্য সময় উল্টো দিকে চলতে শুরু করবে, মানে তারা অতীতের দিকে যেতে শুরু করবে। মানুষ যেভাবে অ্যাক্সিডেন্টালি এক্স রে আবিষ্কার করেছিল, মানুষের ভিতরে এক্স রে যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, এক্স রে টিউব যেভাবে কাজ করে, এক্স রে তৈরির জন্য পরমাণুর ভেতর আসলে কি কি ঘটে এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন। বিজ্ঞান সম্পর্কে জানতে বিজ্ঞান তরঙ্গের সাথে থাকতে পারেন।